আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে? আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, हर भाषा को हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে ৫ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার উপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের উপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার উপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির উপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের উপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। বাংলা जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগের শান, অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में যমুনানগর में आप इलेक्ट्रिसिटी काट दिया। मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা
পানীয় জল খেতে দিচ্ছেন না। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের উপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার উপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির উপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের উপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগের শান, অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में जमुनानगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए कि करे इलेक्ट्रिसिटी काटलें,
কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না? তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন, বিজেপির স্টেটগুলোতে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? বাংলা থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা আন্দোलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। 2018 সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি? তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে, এখনো দাহ সংস্কার করেনি। তারা বিচার চায়, সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন ফের ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি কেন্দ্রে পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। 2,34,00,000 মানুষের মন থেকে তো আর পদ্মফুলকে হটাতে পারবে না। একটাই হয়, সিন্ডিকেটবাজি, তোলাবাজি, মার দাঙ্গা, বোমাবাজি করে তারা পদ্মফুলকে উপড়ে ফেলতে পারে, কিন্তু মন থেকে কখনো পদ্মফুলকে উপড়ে ফেলতে পারবে না। এবং আগেরবারেও 21-এও এরকম হাওয়া একটা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা 3 থেকে 77 হয়েছি। 26-এ দেখতে পারবেন এবারে অর্ধেক হয়েছিল, 26-এ দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং যারা এই কথা বলছে 26-এ তারা পুরোপুরিভাবে উপড়ে তাদেরকে এই পশ্চিমবঙ্গের জনতা ফেলে দেবে। শুক্রবার দুর্গাপুরের সভায় বাংলা ভাষাতেই বক্তৃতা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। 21শে জুলাই সভামঞ্চ থেকে তা নিয়েও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে
আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 21শে জুলাই সভামঞ্চে একদিন দেখা গেল সেই উত্তম কুমার ব্রজবাসীকে। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। বিভ্রান্ত করার জন্য এই ঘটনার সাজানো হয়েছিল। স্বয়ং উত্তম ব্রজবাসী যে কথাগুলো বলেছে তার সাথে উদয়নবাবু বা তৃণমূল কংগ্রেসের ভাষ্যের কোনো ধরনের মিল নেই। বরঞ্চ এই প্রশ্ন উঠেছে যে রাজবংশীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে আসলে উত্তরবঙ্গের রাজবংশীদের অপমান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বুঝে পাই না যে উই পোকার মতন যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলি যে বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে মুসলিম, বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে হিন্দু, সবাইকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। মমতা ব্যানার্জির মনে হয় এখনো অনুপ্রবেশকারীর সংজ্ঞা আর উদ্বাস্তুর সংজ্ঞা বোঝবার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের বহিষ্কার, রোহিঙ্গাদের বহিষ্কার চাই, সেটা যে পথেই হোক না কেন দেশের সরকার করলে তাকে সর্বতভাবে সমর্থন করি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে ঘুরে ফিরে এলো কয়েকটা শব্দ, বাংলা, বাঙালি, বাংলা ভাষা। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন। বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছে। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদকে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারা সারা দেশে ছড়িয়ে গেছে। পরিষ্কার শুনে রাখুন মমতা ব্যানার্জি, একটা বাংলাদেশিকে আচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না, গলা ধাক্কা দিয়ে বাদ করবো। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে বাংলাদেশের বাড়িতেও মূল্যজাত চলবে, ওই নেতার বাড়িতেও মূল্যজাত চলবে, দুটোকে বান্ডিল করে তাকে বাংলাদেশে পাঠানো। আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। টিএমসি তো রামের পুজো শুরুই করে দিয়েছে, আমরা এবারে দেখেছি রামনবমীতে টিএমসিও রামের নবমীর সবুজ মিছিল বার করছে দেখছিলাম। 1 বছরের কম সময়ের মধ্যে প্রত্যেকেই দেখবেন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলবে ভারত মাতা কি জয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। आपका टारगेट हम लोगों को पता है, अगर आपका टारगेट है
बांग्ला भाषा बात करने से उसको निकाल देना, तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है, आपको भी। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। 3 दिन आगे বলছে রাজবংশীরা হিন্দুরা মুসলমান, মতুয়ারা হিন্দুরা মুসলমান, রাজবংশীরা কি বলুন বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নাই। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। 2019-এর লোকসভা নির্বাচনে কলকাতায় ভোটের আগে অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है স্বাধীনতা আন্দোলন কে করেছিল? একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের উপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন। বাংলায় রয়েছি, বাংলায় কথা বলছি, বাংলাভাষী রয়েছি, নতুন করে বাংলাতে আর কি দেব? উনি কিছুই নেই, বৈতরণীটা পার হওয়ার জন্য উনি ভাষা আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে মানুষকে বোঝাতে চাইছে যে বাংলায় কথা বললে নাকি গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমরা এখানেও বাংলায় কথা বলছি, আমরা দিল্লিতে গিয়েও বাংলায় কথা বলি, আমরা উত্তরপ্রদেশে গিয়েও বাংলায় কথা বলি, আমরা সব জায়গায় বাংলায় কথা বলি, কিন্তু আমাদের তো কোনো রকম কোনো অসুবিধা হয় না। তোমাদের কোথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে? আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আজকে সব চোরেদের সময় ধরেছে ডিম ভাতের কর্মসূচিতে। সিভিক ভলান্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দে। একদিকে বাংলা বাঙালি আবেগের শান, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালোভাবে সরব হতে এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের কড়া প্রতিবাদ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में
40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है, दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না। তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে। যেটা আমরা চাইবো যে পশ্চিমবঙ্গ এরকম ইলেকট্রাল রোল ডিভিশন হোক, একটা হলে পরে অন্তত 30 লক্ষ লোক বাদ যাবে এবং আমরা দেখব জাল ভোটারে কতদিন ধরে কতগুলো পার্টি কতদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। বিজেপি যখন বারবার দাবি করছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম বাদ যাবে, তখন পাল্টা নির্বাচন কমিশন ও বিজেপির আতাতের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত, স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। ওনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন। আজকেও বলেছে আপনারা বলেছে বিজেপি এবং কমিশন ভয় পাচ্ছে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। তৃণমূল দাবি করছে তারা বাংলা ও বাঙালির জন্য লড়াই করছে, বাঙালির জাত্যাভিমানের জন্য আন্দোলন করছে। পাল্টা বিজেপির দাবি ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য মরিয়া লড়াইয়ে নেমেছে তৃণমূল।
এই পরিস্থিতিতে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে রাজধানী দিল্লিতেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা। साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। লজ্জা করে না? ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। ভোটমুখী বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে আগেই প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত 10ই জুলাইয়ের শুনানিতে সংশোধনীর ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলেও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কার লাভ কার ক্ষতি? আজ থেকে 32 বছর আগের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। 2025-এর 21শে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। পাল্টা তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরা। বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। অনুপ্রবেশকারী একটা দেশের জন্য কত ভয়ঙ্কর, সে ধর্ম, জাত, পাত, ভাষা, বর্ণ হতে পারে না। দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা সমস্ত দিক থেকে বিপজ্জনক হচ্ছে অনুপ্রবেশকারী। দেশের সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ধর্মীয় রাজনীতির বিভাজন করছেন, এরা দেশের মধ্যে বিভাজনের সৃষ্টি করছেন। ডবল ইঞ্জিন সরকারগুলো ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টা করছে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের বাক্স ভরানোর প্ল্যান করছেন। এই রাজ্যে ভোট যেই দেবে তাকে মাথায় করে রাখা হবে, সে যেই হোক। তাই তো দেখেছি এই রাজ্যে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত মানুষকেও রাজ্যসভায় সাংসদ করে পাঠান মাননীয় মুখ্যমন্ত্রী। লজ্জা। অনুপ্রবেশকারীদের নিয়ে দেশ এবং রাজ্য সরকার একত্রিত হওয়া উচিত, সে জায়গায় বিভাজনের রাজনীতি আর ভোটের রাজনীতি করে দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাশাপাশি নরেন্দ্র মোদীর মুখে জয় মা কালী জয় মা দুর্গা ধ্বনি নিয়েও 21শে জুলাই মঞ্চ থেকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় মা কালী জয় মা দুর্গা। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। জয় শ্রীরাম, জয় জয় শিবচন্ডী, জয় মা দুর্গা। শ্রাবণ হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী। ভোটমুখী বঙ্গে কি শুরু হলো বাঙালি হিন্দুত্ব বনাম বাঙালি অস্মিতার লড়াই? শ্রমিক ভট্টাচার্য সংবর্ধনার মঞ্চের পর নরেন্দ্র মোদীর সভা। বিজেপির কর্মসূচিতে শোনা গেছিল মা কালী এবং মা দুর্গার নামে জয়ধ্বনি। আর এ নিয়েই এই দিন 21শের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষে বিদ্ধ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। अरे माँ दुर्गा तो हमारे जातीय सम्पद, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। বিজেপির কর্মসূচি মানেই জয় শ্রীরাম স্লোগান। সেখানে বদলটা প্রথম চোখে পড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে এলইডি স্ক্রিনে ছিল ফুলমালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। তাৎপর্যপূর্ণভাবে গত শুক্রবার প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্রেও লেখা ছিল ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। নরেন্দ্র মোদীর সভার আগে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুরের ভিরিঙ্গি মন্দিরে গিয়ে নিয়েছিলেন মা কালীর আশীর্বাদ। আর সেদিনই নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছিল জয় মা কালী জয় মা দুর্গা ধ্বনি। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী জয় মা দুর্গা। এই নিয়ে এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক, যুবতীদের জয়, তপশিলীর জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। উনি মুর্শিদাবাদে হিন্দুদের প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? কি করেছেন মহেশতলায়? কোন হিন্দুর পাশে দাঁড়িয়েছেন? তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার, তৃণমূল সরকার বাংলা বিরোধী সরকার, বাংলা ভাষা বিরোধী সরকার। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। 2026-এ জিতবেন তো? জিতবেন তো? লড়াই করবেন তো? हम लड़ेंगे, हम जीतेंगे, हम करेंगे। আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি
বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, মানব না, পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন, আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। 3 दिन আগেই রাজ্যে এসে আসল পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जाबे तबेई আসল পরিবর্তন আসবে। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই জিততে হবে, আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? কে বন্ধুরা, বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ा फूल का साथ होते हैं और किसी से नहीं। ये हमारा वादा, এটা আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, ওরা কাঁদবে আপনারা হাসবেন। এই জায়গায় বাংলাকে নিয়ে যান। বাংলার মা আমাদের মা, সবার মা। বাংলার মা আমাদের আম্মা, বাংলার মা আমাদের মাদার, বাংলার মা ইন্ডিয়ার মা, বাংলার মা আমাদের সবার মা। সেই মাকে রক্ষা করব, শপথ নিন। বাংলাকে রক্ষা করবেন, বাংলা মাকে রক্ষা করবেন, বাংলার আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, এটা মনে থাকবে, মনে থাকবে। আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। বাম আমলে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14 বছর আগে রাজ্যে সেই পরিবর্তন এসে হচ্ছে। বছর ঘুরলে রাজ্যে আরও একটা বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পাল্টা দিল্লি দখলের হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2021 নন্দীগ্রামের ফলাফল মনে করিয়ে দিয়ে উত্তরকন্যা অভিযানের মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমিও চ্যালেঞ্জ করছি, 21 নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26 আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। 2024 মোদীকে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা একজোট হয়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে, কিন্তু ফলাফলে দেখা যায় বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠ দল হতে না পারলেও দুই শরিক টিডিপি ও জেডিইউর কাঁধে ভর দিয়ে ফের সরকার তৈরি করেছে। এই প্রেক্ষাপটে যখন সামনের বছর এ রাজ্যে ভোট, তখন 2029 লোকসভা নির্বাচনে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পথ যত মত তত পথ, আমাদের পথ জয় বাংলার পথ, আমাদের পথ মামাটি মানুষের পথ, আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ, আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ, আমাদের পথ। তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন, এবার আর দয়া করে বিজেপির কথায় ভুলবেন না। রাজবংশী বন্ধুরা বিজেপির কথায় ভুলবেন না। সংখ্যালঘু বন্ধুরা ওবিসি নিয়ে কোর্টে কেস আছে, চিন্তা করবেন না, বিচারের বাণী নিশ্চয়ই আপনারা পাবেন। চিন্তা করার কোনো কারণ নেই। কারো কোনো কথা শুনে কেউ কোনো দাঙ্গায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। গদি মিডিয়া কি বলল সেদিকে তাকাবেন না। মনে রাখবেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন, নিজের আবেগকে জিজ্ঞেস করবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। মাথায় ঢুকেছে? এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয়, ওঠায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরও টাকা চাই আপনাদের। আর কত টাকা হলে থামবেন? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর, চিনে নিন। এরা হচ্ছে ডাকাত, চিনে নিন। এরা টাকা খাচ্ছে, চিনে নিন। এরা কয়লা, গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে।
সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? 2011 সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছিল, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়। মানুষ যেটা পেয়েছে সেটা হলো প্রাতিষ্ঠানিক লুট, মেধার প্রতারণা, একটা ভয়যুক্ত সমাজ এবং মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজেয়াপ্ত করা। মানুষ এই পরিবর্তন চায়নি, তাই আসল পরিবর্তন হবে 2026 সালে। মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হন, কিন্তু তার জীবদ্দশায় তিনি কোনোদিন দিল্লির পরিবর্তন দেখে যেতে পারবেন না। মোদীকে হঠাতে যে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চে তৃণমূলের পাশাপাশি রয়েছে সিপিএমও, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারাও চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়। এবার বিদায় নামা তাহলেই হবে রক্ষে রাজ্যের, এবং দিল্লি যাবে না, হিল্লি যাবে না, বিল্লি হবে সেটা পরের কথা। তাকে এখান থেকে বিদায় নিলে তো আমাদের রাজ্যটা বেঁচে যায়। তাহলে উনি দিল্লি কথাটা বলছেন আসলে 26টাকে মাথায় রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য যখন দিল্লি, তখন 21-এর মঞ্চ থেকে বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। দিদিমণি আর ভাইপো খুব ডায়লগ ছাড়ছিলেন, নতুন কিছু নেই, ওই কথা বলতে বলতে শুরু করলেন, লোকেরা হাঁটতে আরম্ভ করল, লোকের টিভি বন্ধ করে দিল, বলে গত বছর ক্যাসেটটা চালিয়েছে, এটা নতুন কিছু না। হিন্দু হঠাৎ হিন্দু যাচ্ছে, হিন্দু হয়ে গেল। বাবা জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন, হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনেক ভাষার টিকা চড়চড় করে, হঠাৎ দিনে মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চড়চড় করে, বলে বাবা কি হচ্ছে? তাই হয়েছে, আমি এমনি বলছি না। জগন্নাথ মহাপ্রভু দেখুন, এই যে জগন্নাথ, তার হাত নাই, তার পা নাই, তিনি কোথাও যান না, হাত তুলে আশীর্বাদও করতে পারেন না। বিধানসভা নির্বাচনের আর মাস কয়েক বাকি, তার আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী যে দলের নেতাকর্মীদের ভোটের অভিমুখ ঠিক করে দেবেন তা জানাই ছিল, তবে বাড়তি হিসেবে নতুন স্লোগানও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে, এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। 2011 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী স্লোগান তুলেছিলেন, বদলা নয় বদল চাই। কিন্তু গত বছর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর যখন গোটা দেশে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছিল, যখন প্রবল আক্রমণের মুখে তৃণমূল সরকার, তখন বিরোধীদের মোকাবিলা করতে গিয়ে সেই চিরপরিচিত স্লোগান বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আর এদিন 21শে জুলাই কর্মসূচির মঞ্চ থেকে সেই বদলা নয় বদল চাই স্লোগানের কথা মনে করিয়ে দিয়েই নতুন স্লোগান তৈরি করে দিলেন তৃণমূল নেত্রী। জেলা নেতা, সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, আমার সাথে বলুন জয় হিন্দ। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন? এবার আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি, কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে, এবং তোমাদের
আমাদের দর্শন তোমাদের বিসর্জন। বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়। কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন। এই করে সমাজের সমগ্র জাতিকে নিয়ে, আমাদের মহিলাদের নিয়ে, যুবকদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, কৃষকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে, মনে রাখবেন কৃষক কা উপর মে কিষান কা উপর চর্চা। কত কিষান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে? 1,01,00,000। আর বাংলায় 3 ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে। বাংলাকে দেখে শেখো, দেখো বাংলা, শেখো বাংলা। লড়তে পারে লড়ো বাংলা। তোমাদের বিরুদ্ধে লড়ে বাংলা দেখাবে। আমরা যেটা বলি আমরা সেটা করি। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথা থেকে এসছো? অর্ধ শক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই। একই সঙ্গে বাম বিজেপিকেও নিশানা করে নতুন স্লোগান শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। হাতিয়ার করলেন রবীন্দ্রনাথের কবিতাকেও। কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে একটা কথা আছে। বাংলার মানুষ এখন এই তৃণমূল সরকারের এত অ্যান্টি ইনকম্পেন্সি হয়ে গেছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এখন যে বাংলার মানুষ পরিবর্তন চাইছেন তিনি মানে এখন নিজের বাংলাটাকে আগে দেখুক, নিজের সরকারটা টিকিয়ে থাকতে পারে কিনা। দিল্লিতে 15 বছর আছে, আরও 40 বছর এই সরকার থাকবে। কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির কোনো বিকল্প এখনো পর্যন্ত ভারতবর্ষে তৈরি হতে পারেনি। সুতরাং নিজের যে বাংলায় সবাই যে পরিবর্তন চাইছে, নিজের ঘরের লোক, কোটি কোটি লোক যে পরিবর্তন চাইছে, সেদিকে আগে নজর দিক। জব্দ হবে, স্তব্ধ হবে। বাংলার মানুষ তো জব্দ হয়ে গেছে। লেখা পড়া, শিক্ষা, স্কুল কলেজ বন্ধ, চাকরি দুর্নীতি, কাজ নেই, পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক। লেখাপড়া করা ছেলে পাশ করেছে, তার কোনো কাজের সুযোগ নেই, অনাথ সৃষ্টি চলছে, একেবারে জব্দ হয়ে গেছে। তামান্না, অভয়াকাণ্ড এই পরপর দেখতে পাচ্ছেন জব্দ হয়ে গেছে। এমনকি তৃণমূলের পুরনো মানুষ যারা প্রথম থেকে তৃণমূল করেন তারাও জব্দ হয়ে গেছেন। ফলে উনি ঠিক স্লোগান দিয়েছেন, জব্দ হবে, স্তব্ধ হবে। প্রতিবাদী কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যায়, কেউ আপত্তি করতে পারবে না। পুলিশ মামলা, আক্রমণ স্তব্ধ করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে স্লোগান। 26-এর আগে নতুন স্লোগানের পাশাপাশি সিপিএম এবং বিজেপিকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সিপিএম এবং বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি হটাও, সিপিএম হটাও। এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সোমবার 21-এর মঞ্চ থেকে 26-এর মহারণের রোডম্যাপ তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা। খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে।
একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই। খেলা বলে মনে করি না, আমরা মনে করি এটা একটা কর্মসূচির পাল্টার একটা কর্মসূচি, একটা মতাদর্শের সঙ্গে আরেকটা মতাদর্শ বা একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের একটা প্রতিযোগিতা। এটা খেলা নয়। মুখ্যমন্ত্রী রাজনীতিকে খেলা মনে করেন বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দিন এসেছে, এই দৈন্যদশা এসেছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে। তবে এটা বলতে পারি, খেলতে গেলে এবার কিন্তু ছক্কা মারার আগে হিট উইকেট হয়ে যাবে। তৃণমূলকে আর কাউকে বল করে আউট করতে হবে না, তৃণমূল নিজে থেকেই চলে যাবে। 2021-এর বিধানসভা ভোটে রাজ্যে একটিও বিধানসভা আসন জিততে পারেনি সিপিএম। লোকসভা ভোটেও খাতা খুলতে পারেনি বামপন্থীরা। তারপরও ধর্মতলার শহীদ স্মরণ সভা থেকে এদিনও সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। নরকঙ্কালের সরকার ছিল, এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুণ্ডের মালা অদৃশ্য পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুণ্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইথিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়। কালীঘাটের আর শান্তিনিকেতনের আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। বিজেপিকে আক্রমণ, সিপিএমকে নিশানা। সিবিআই ইডিকে বিদ্ধ করার পাশাপাশি নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার একাংশকেও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ করতে দেখা গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোटिफिकेशन। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো কে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক।
দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ওদের মতন করে যদি বিচার না হয় তাহলে বিচার ব্যবস্থা খারাপ, আর বিচার ব্যবস্থা যদি ওদের মতন করে বিচার হয় তাহলেই বলবে আমরা সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে সম্মান করি, আমরা কৃতজ্ঞ থাকবো। মানে ওরা পশ্চিমবঙ্গের পুরো বিচার ব্যবস্থাটা নিজেরা রাজতন্ত্রের মতো করে সব কিছু চালায়, এবং ওরা চায় যে ওরা যেরকমভাবে চালাবে বিচার ব্যবস্থা যেন সেরকমভাবেই রায় দেয়। এখন বিভিন্নভাবে যেসব হচ্ছে তার রায়গুলো রাজ্য সরকারের বিপরীতে যাচ্ছে, এবং বিপরীতে যাওয়ার জন্য বিচার ব্যবস্থা এখন বিজেপির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওনাদের পক্ষে কোনো যদি কিছু রায় না হয়, সিবিআই যদি কারোর বাড়ি ঘেরে, যেমন রাজীব কুমারের বাড়িতে যাওয়ার ছিল সেই সময় সামনে এসে মঞ্চ করে বসে পড়লেন সারা রাত ধরে, দু রাত ধরে যেরকম বসে পড়লেন, মানে ওরা নিজেদের রাজত্বভাবে এই বাংলাটাকে, সেই জন্য তারা ভাবছে যে যদি মানে তারা ভয় পেয়ে গেছে যে বিহারের মধ্যে যদি বাংলায় এরকম ভোটার প্রায় 1 কোটি ভোটার যদি বাংলায় কাটা যায় তাহলে এরা আর কোনো জায়গায় জিততে পারবে না। আর 1 কোটি ভোটার হচ্ছে ফেক ভোটার, এবং সায়েন্টিফিক্যালি প্রুফ করেছে ইলেকশন কমিশন যে কিভাবে মানে একটা জায়গায় যদি 2 লক্ষ আধার কার্ড মানে 2 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে 2,50,000 কি করে আধার কার্ড হবে। আসলে ওরা এত ধরা পড়ে যাচ্ছেন, এত মিথ্যাচার করছেন, এত বেআইনি কাজ করছেন, কোর্ট যখন বলে, একেবারে বাক কমিটি থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই মিলিয়ে যখন বলে যে চাকরির দুর্নীতি করবার মতন করে ব্যবস্থা করা হয়েছে, একাত্রা ব্যতিক্রমী দুর্নীতি না, দুর্নীতির জন্য ব্যবস্থা, তখন এমনভাবে ধরা পড়ে যান যে তখন বিচার ব্যবস্থাকে গালমন্দ করতে হয়। আসলে সংবিধানের যে বিধি ব্যবস্থা তার উপরে ভরসা না থাকলে বিচার ব্যবস্থাকে প্রতিদিন কোণঠাসা করবার, তার বিরুদ্ধে বলার এই মনোভাবটা সংবিধান বিরোধী মনোভাবেরই অংশ। এবং তৃণমূলের ক্ষেত্রে ওরা যেহেতু রোজ ধরা পড়ে যাচ্ছে, রোজ উত্তর নেই, যুক্তি নেই, বিবেচনা নেই, আইনের বিচার নেই, ফলে বেআইনি কাজ করছে বলে কোর্ট ধরছে, মানুষ ধরতে চাইছে, কোর্ট ধরছে। অতএব এখন বিচারের ওপরে সমস্ত দোষ দিয়ে এতে পার পাবেন না, এতে পার পাবেন না। সমস্ত প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, মানুষ কেউ ছেড়ে দেবে না। কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগকে ব্যবহার করে দুর্গাপুজোর কমিটিগুলোকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে। আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? আপনারা বলুন, যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন, যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। হচ্ছে হিন্দু ভোটের মায়া। সব মানে ভোট এসছে, হিন্দুদের ভোট কোথায় করে বুঝতে পারছি যে বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। সারা মানে বাংলা জুড়ে সেই আভাসটা উনি পেয়েছেন, গ্রাম বাংলাতেও পেয়েছেন, এবং সেই জন্যই উনি বিভিন্নভাবে তুষ্টিকরণ রাজনীতি করে মুসলমান মাইনরিটি ভোটকে যেমন উনি কনফিডেন্সে নিয়ে এসছেন, সেরকমভাবে হিন্দুদেরকেও কীভাবে জগন্নাথ একটা মন্দিরকে ধাম বানিয়ে, কখনো কখনো দুর্গার এই দিয়ে নানা রকমভাবে উনি হিন্দু ভোট নিতে চাইছেন। মানুষ বুঝতে পারবে যে কে আসল হিন্দু আর কে নাটক করে হিন্দুত্ব দেখাতে চায়, মানুষ বুঝতে পারবে। সম্প্রতি দুর্গাপুরের জনসভা থেকে আরজিকর কাণ্ড থেকে কসবা গণধর্ষণের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। 21শে জুলাইয়ের সভা থেকে তা নিয়ে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। एक और कॉलेज में एक बेटी के साथ
भयंकर अत्याचार किया गया। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে, বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, আর একটা কেস তো সিবিআই এর হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন, উত্তর দেবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পর সাউথ ক্যালকাটা ল কলেজ, আইন কলেজের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত একদা তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। আরজিকরের পর আইন কলেজের ঘটনা ঘিরে যখন তোলপাড় গোটা দেশ, পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা ইস্যুতে যখন রাস্তায় নেমেছে বিরোধীরা, রাজ্যে এসে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই বিজেপি শাসিত ওড়িশা থেকে নারী নির্যাতন, গায়ে আগুন, মৃত্যুর মতো একের পর এক ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে। 21-এর মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज पश्चिम बंगाल में अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है, और आप सबने देखा है जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন, উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তারও জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। टीएमसी के बड़े नेता, मंत्री आरोपियों के बजाय पीड़ित को ही दोषी ठहराते रहे। ऐसे कई उदाहरण हैं जो टीएमसी की निर्ममता के साक्षी है। हमें मिलकर के बंगाल को इस निर्ममता से मुक्ति दिलानी है। এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে, বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, আর একটা কেস তো সিবিআই এর হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটি কাড়ায় সাদ্দাম, ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে এসে দুর্নীতির অভিযোগ তুলে জোরালোভাবে তৃণমূল সরকারকে বেঁধেন নরেন্দ্র মোদী। শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নয়, কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতারা। এই প্রেক্ষাপটে সোমবার পাল্টা বিজেপিকেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো টাকা চাই আপনাদের, আর কত টাকা হলে থামবেন?
সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত চিনে নিন, এরা টাকা খাচ্ছে চিনে নিন, এরা কয়লা গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। পাল্টা 21শে জুলাই তৃণমূলের সভার প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এই পাচার চক্রে যেমন রাজ্যের প্রশাসন অংশীদার, কয়লার টাকা কলকাতায় আসতো কিভাবে, কে পাহারা দিয়ে আনতো, তেমন এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে বিএসএফ অথবা অন্য কেন্দ্রীয় সংস্থা তারাও যুক্ত, তারাও তো ধরা পড়েছে। ফলে রাজ্যের প্রশাসন, কেন্দ্রের প্রশাসন অথবা পুলিশি ব্যবস্থা তাকে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতারা এমনভাবে চলেছেন দুর্নীতি, চুরি, পাচারের স্বর্গরাজ্য। তৃণমূলের নেতারা যুক্ত, রাজ্যের পুলিশ অথবা কেন্দ্রের পুলিশ, বিএসএফ ইত্যাদি যুক্ত, আর রাজ্যের তৃণমূলের নেতাদের সঙ্গে কোথায় কোথায় দিল্লির বিজেপির নেতারা যুক্ত আছে মুখ্যমন্ত্রী জানেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ টেনেও মোদী সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী যখন বিভিন্ন ভাষণের মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিয়েছেন, তখন নাম না করে তার উদ্দেশ্যে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সেনাবাহিনীর অসামান্য বীরত্বের পরও কেন পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার? আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধমপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো জন্টু আলী শেখের বাবা মা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে শুরু হয়েছিল তল্লাশি। সেই অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন বাঙালি প্যারা কমান্ডো। এর পাশাপাশি এদিনে ধর্মতলার মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে নিহত বিধান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী ও মা মায়া অধিকারী। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। পরিবার যারা মারা গেছে, সত্যি জন্টু শেখ আজকে শহীদ হয়েছেন, তাদের পরিবারের সাথে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো, এবং আমার মনে হয় সবারই সেটা থাকা উচিত। এবার কে কাল পরিবারকে তুলে এনে রাজনীতি করছে, রাজনীতির মঞ্চে এসে, আমার মনে হয় সেটা উচিত নয় করা। কারণ দেশের সেনাদেরকে উনি কিভাবে চোখে দেখেন সেটা আগেও আমরা দেখেছি। দেশের সেনাদেরকে নিয়ে গালি দেওয়া, দেশের সেনাদেরকে নিয়ে কটূক্তি করা, তার চরিত্র নিয়ে কথা বলা, সেই আবার জন্টু শেখ মানে মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর সেই তুষ্টিকরণের রাজনীতির জন্য, সেই সেনার রাজনীতির জন্য আবার তাকে মঞ্চে তুলে ভোট পাওয়া, এটা নাটক ছাড়া কিছু না। পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তান থেকে ভারতে ঢুকে নিরীহ ভারতীয়দের খুন করে জঙ্গিরা, আজও তাদের কোনো হদিশ মেলেনি। এই পরিস্থিতিতে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে নাম না করে অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই, তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন,
indicating the list of nodal officers of the central force who should be contacted by the state government. Why central force? এখানে স্টেট ফোর্স কাজ করবে। Why central force? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? আমি বুঝে পাই না যে উই পোকার মতন যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলি যে বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে মুসলিম, বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে হিন্দু, সবাইকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। মমতা ব্যানার্জির মনে হয় এখনো অনুপ্রবেশকারীর সংজ্ঞা আর উদ্বাস্তুর সংজ্ঞা বোঝবার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের বহিষ্কার, রোহিঙ্গাদের বহিষ্কার চাই, সেটা যে পথেই হোক না কেন দেশের সরকার করলে তাকে সর্বতভাবে সমর্থন করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাবি করেন রাজ্যে বিশাল উন্নতি হয়েছে, তখন পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য মানুষকে কেন এখনো রুজি রুটির জন্য ভিন রাজ্যে যেতে হয়? বিরোধীরা যখন বারবার এই প্রশ্ন করেন, তখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পাল্টা তত্ত্ব সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। কাজের সন্ধানে ভিন রাজ্যে পারি, পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ওরা আজ পরিযায়ী। জীবন জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেউ মহারাষ্ট্র, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানায় কর্মরত। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের একাংশকে হেনস্থার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলাদেশের সন্দেহে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগও এসেছে। এই ইস্যুকে হাতিয়ার করে জাতীয় রাজনীতিতে সুর যখন চড়া করছে তৃণমূল, 21শে সভামঞ্চ থেকে তখনই সেই ইস্যুতেই সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই। পাল্টা এই ইস্যুতে এ রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি ও বামেরা। গত 11 বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন? মুখ্যমন্ত্রী উত্তর দিন। কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলার 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগের হিসেব, তারা সেখানে চাকরি করছে? ফিরে আসলে কজনকে চাকরি দিয়েছেন? আর ওরা যাচ্ছে এই জন্যই যেখানে কাজ নেই বলে। আমরা দেখব তিনি বিভিন্ন রাজ্যে যেখানে ঘটনা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কবে চিঠি লিখবেন। আমরা দেখব বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন ডেকে কবে প্রস্তাব পাস করবেন। পরিযায়ী শ্রমিক ইস্যুর পাশাপাশি 21শে জুলাই সমাবেশ থেকে চাকরি নিয়েও বিজেপি এবং মোদী সরকারকে সরাসরি আক্রমণের রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী 40% বেকারত্বকে কমিয়ে দিয়েছে। বেকারত্ব কমছে কিভাবে? ওই এমএসএমইর যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয়, চপ শিল্পকে, চায়ের দোকানকে, বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দেয় ইন্সপেক্টররা, ঠিক একইভাবে সেই পরিসংখ্যান। গত 11 বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন? মুখ্যমন্ত্রী উত্তর দিন। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিয়েছেন? সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছেন।
কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলার 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগের হিসেব তারা সেখানে চাকরি করছে। কংগ্রেস আবার চাকরি নিয়ে তৃণমূল ও বিজেপি দু দলকেই নিশানা করেছে। মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী দুটো ব্যর্থ সরকার কম্পিটিশনে লেগেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, বলে আমি কত ব্যর্থ তুমি কত ব্যর্থ। যিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তিনি তো দেশের লোকের সাথে ভাওতা দিয়েছেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো বলে। 10 বছরে অশ্বডিম্ব প্রসব হয়েছে। আর এই রাজ্যে 14 বছরে এই ঘরে ঘরে চাকরি, ডবল চাকরি বলে বেকারদের চাকরি চুরি হয়ে গেছে। 3 দিন আগে রাজ্যে এসে দুর্গাপুরের সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিস্থিতি নেই, তাই এই রাজ্যে লগ্নি করতে চান না শিল্পপতিরা। সোমবার এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो, छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एक तरफा कार्रवाई करे, जहां न्याय की कोई उम्मीद ना हो, वहां कोई कैसे निवेश कर सकता है। यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती, तो निवेशकों को भी चिंता होती है। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাতমি হচ্ছে, বাংলায় তাঁতফুল বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে। আবার মুখ্যমন্ত্রী যখন জগন্নাথ ধামের প্রসঙ্গ তুলেছেন, তখন তা নিয়েই তাকে কটাক্ষে বিদ্ধ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে যাকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেছিল। বাবা, জগন্নাথ মন্দির তৈরি করলে কি হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনেক ভাষার টিকা চটচট করে, হঠাৎ দিনে মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চটচট বলে বাবা কি হচ্ছে। দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হল নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল দিলেন, পন্ডিত নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছিলেন যেন পেটও মারছে। উনি সব দেখেন, কে দম মারছে, কে চুরি করছে, কে কাটমানি নিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে। শুভেন্দু অধিকারী উত্তর কন্যা বলে উত্তরে গিয়ে বসে আছেন, আর দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে বসে আছেন, মানে মেদিনীপুরে বসে আছেন। আবার শুভেন্দুবাবু বলছেন দিলীপ বাবুর এলাকায় গিয়ে আবার করবেন। মানে এই গোটা বিষয়টা তো চলছে শুভেন্দুবাবু বনাম দিলীপ বাবু, মাঝখানে আবার সুকান্ত বাবু, ফলে ওটা ওদের মধ্যেই চলছে। ওরা আবার বড় বড় বিষয় নিয়ে ওদের ঘরটা আগে সামলে নিক। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশে আসা অনেক তৃণমূল সমর্থকের হাতেও ছিল জগন্নাথের মূর্তি। কারুর হাতে জগন্নাথ দেব তো কারুর মাথায় প্রতীকী লক্ষ্মীর ভাণ্ডার। সমাবেশে যোগ দিতে কেউ এসেছেন শাহরুখ খান সেজে, তো কেউ আবার অভিনব কায়দায় লিখে এনেছেন কবিতা লেখা প্ল্যাকার্ড। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহীদ দিবসে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল এমনই উন্মাদনা। এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। সমাবেশে যোগ দিতে সোমবার সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে সভামঞ্চের উদ্দেশ্যে আসতে থাকেন কর্মী সমর্থকেরা। ইনি সুমন মিস্ত্রি, এসেছিলেন সেই ঘুটিয়ারি শরীফ থেকে। বাঁশির সুরে ডাক দিয়েছেন 21-এর সমাবেশে যাওয়ার। এটা বাঁশিটা কথা বলে, কথা হয়। বাবা আমাকে মিটিং এ যেতে হবে, শুনুন বাঁশিতে বলছে, বলো
এদিন ধর্মতলায় সমাবেশ স্থলে দেখা গেল শাহরুখ খানকেও তার মতো করে সেজে 21-এর সমাবেশে যোগ দিতে এসেছেন বোলপুরের এই তৃণমূল কর্মী। সোমবার ডোরিনা ক্রসিংয়ে দেখা গেল অভিনব ছবি, বাংলাদেশি তকমা দিয়ে বাঙালি হেনস্থার প্রতিবাদ। 21শে জুলাইয়ের শহীদদের নাম দিয়ে সাজানো টুপি পরে কৃষ্ণনগর থেকে এসেছেন তৃণমূল কর্মী পবিত্র সরকার। বারাসাত থেকে সাইকেল চালিয়ে ধর্মতলার সমাবেশে হাজির হন এই তৃণমূল কর্মী। সঙ্গে নিয়ে এসেছিলেন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ক্যালেন্ডার ঝোলানো এই ট্যাবলো। 21শে জুলাইয়ের সমাবেশকে রঙিন করে তুলতে সর্বধর্মের সাজে কলকাতায় এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক, তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা, নেতারা নয়, কর্মীরা। কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর আক্রমণ, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব। এর মধ্যে অবশ্য ওপরে কুস্তি, তলায় দোস্তি খুঁজে পাচ্ছে কংগ্রেস। বাম জমানায় যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলি চলেছিল, সেই ঘটনায় 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় প্রতিবারের মতো এবারও সমাবেশ করলেন, তখন কংগ্রেস নদিয়ার পলাশীতে শহীদ দিবস পালন করল। তবে 1993-এর 21শে জুলাই নিহত যুব কংগ্রেস কর্মীদের পাশাপাশি কংগ্রেসের এই কর্মসূচিতে স্মরণ করা হয় বোমাবাজিতে নিহত কিশোরী তামান্না খাতুন এবং আরজিকর মেডিকেলে ধর্ষণের পর খুন হওয়া তরুণী চিকিৎসককেও। নিহত তামান্নার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে এই কর্মসূচির আয়োজন করা হয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালি আবেগে শান দিচ্ছেন, তখন বিজেপি কটাক্ষ করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই হাইজ্যাক করে নিয়েছেন। মমতা ব্যানার্জি হাইজ্যাক করে 21শে জুলাই করছে। 21শে জুলাইয়ের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি সব ব্যাপারেই যেমন একটা মিথ্যাচার করেন, এই ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই কমিশনের রিপোর্ট কোথায়? 1993 সালের 21শে জুলাই গুলি চালানোর সময় যে মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকেই কেন পরবর্তীকালে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ছুড়ে দিচ্ছে সিপিএম। এখন যদিও সব পুলিশের রিপোর্ট মানেন, সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করলেন, এমএলএ করলেন, এমপি করলেন, সবই করলেন, এবং তারপর কমিশনের নামে 32 কোটি টাকা শ্রাদ্ধ করলেন, কমিশনে হাজির পর্যন্ত হলেন না।